আমরা দেশপ্রেম রাখি বা না রাখি, যোগ্যতা রাখি বা না রাখি, যোগ্যতার ঘাটতি যাই থাকুক, একটা প্রিভিলেজ তো আমরা পাই। ফলে মানুষ যখন একবার মনে করতে শুরু করে যে আমরা খুব অবচেতনভাবে এই ধরনের মানুষগুলি মানে বিভিন্ন বিষয়ে তর্ক করছি, বিতর্ক করছি বটে, কিন্তু প্রিভিলেজটা এনজয় করার ব্যাপারে আমাদের মধ্যে একটা গোপন একটা ঐক্যমত কাজ করছে, তখন কিন্তু মানুষ আমাদের সবার মধ্যেই ক্ষিপ্ত হবে। ফলে সমাধানটা কি? সমাধানটা খুব পরিষ্কার। এটা যদি সংস্কার হয়ে থাকে তাহলে একভাবে বিষয়টাকে সাজাতে হবে। এটা যদি একটা বিপ্লবী কর্মকাণ্ড হয়ে থাকে তাহলে সেইভাবে করতে হবে। যিনি বিপ্লব করবেন, যারা করবেন, তাদের ক্ষমতা, কর্তৃত্ব এবং জনসমর্থনের ব্যাপার। ইতিহাসে যতগুলি বিপ্লবের ইতিহাস আমরা দেখেছি, সেটা ইরানের বিপ্লবী হোক আর সেটা বলশেবিক বিপ্লবী হোক, বিপ্লবী পার্টি সেই ক্ষমতা রাখে, বিপ্লবী ঘোষণা দেয়, বিপ্লবী সনদ দেয়। আর যদি তা না হয়, দুটোর একটাও না হয়, কথা বলে বলে নৈরাজ্য তৈরি করা যেতে পারে এবং তা পরবর্তীকালের আরেকটা পরিবর্তনের নতুন প্রেক্ষাপট তৈরি করতে পারে। কিন্তু তা সংস্কারও হবে না, তা বিপ্লবও হবে না। আর যদি প্রকৃত অর্থেই সংস্কার আমরা মেন করে থাকি, তাহলে সংশ্লিষ্ট সকলের মতামতকে ধৈর্যের সঙ্গে লাগাতারভাবে বিনিময় করার যে সংস্কৃতি, এটাই হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতি, এটাই হচ্ছে ডেমোক্রেটিক ভ্যালুস, এটাই হচ্ছে ডেমোক্রেটিক কালচার। মত বিনিময় এবং মত বিনিময়ের সময় ভিন্ন মতকে শ্রদ্ধা করা এবং যতটুকু ঐক্যমত ততটুকুকে সংঘবদ্ধ করা, যতটুকু ভিন্ন মত ততটুকুকে আবার ঐক্যমতের প্রক্রিয়ার মধ্যে চালু রাখা। এই লাগাতার প্রক্রিয়ার মধ্যে থাকার জন্য যে ধরনের সৃজনশীল নেতৃত্ব দরকার, সেই সৃজনশীল নেতৃত্ব ছাড়া শুধুমাত্র মুখস্থের যোগ্যতা দিয়ে অথবা দল অথবা জার্গান দিয়ে এটা বেশি সময় কিন্তু পার করা যাবে না। প্রশ্নগুলির মধ্যে কিন্তু যা দেখলাম, যেমন ধরেন ৭১ এবং ২৪-এর পক্ষে বিপক্ষে বা ওইটা সেটা, এটাকে কিভাবে এক জায়গায় না, তো আমি সেই জন্যই আর ওর ভিতরে না গিয়ে আমি এক কথাই আমি শেষ করে দিচ্ছি যে এ ব্যাপারে যদি আমরা সবাই একমত হয়ে থাকি যে হ্যাঁ, আমরা সকলে মিলে বিশেষ করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা একটা সংস্কার তৈরি করে নতুন পথে এগোতে চাই, তাহলে সেই সংস্কারের পথে এগোনোর জন্য মত বিনিময় করা, ঐক্যমতটুকুকে সম্মিলিতভাবে তুলে ধরা, ভিন্ন মতগুলিকে আবার ঐক্যমতে পরিণত করার প্রক্রিয়া শুরু করা এবং এই কাজগুলিতে সঙ্গে জনগণকে সংশ্লিষ্ট করতে হবে। জনগণের নির্বাচনের যে স্বাভাবিক গতি, জাতীয় নির্বাচনকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনকে সম্পন্ন করতে হবে। কেননা জাতীয় নির্বাচনই হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান একটি সমাধান। আমরা যদি, আমি এক্ষেত্রে দুটো বিষয়ে আমি বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই। জাতীয় সংসদ যখন ঠিক করে যে একটা বিষয় আমরা পারছি না, এটা আসলে মানুষের মত নেওয়া দরকার। এমনকি স্বাধীনতার প্রশ্ন, স্কটল্যান্ডের পার্লামেন্ট দুইবার ভোট দিয়েছে। সে তার মানুষকে জানতে চেয়েছে, হে হে স্কটল্যান্ডবাসী, তোমরা কি স্বাধীনতা চাও? স্কটল্যান্ডবাসীর যারা ভোট দিয়ে স্বাধীনতার বিরুদ্ধে দিয়েছেন তারা মেজরিটি, এবং এখন স্কটল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আছে, তাই না? কেন যেতে পারে না? ভোট দিয়ে বলছে যে না, বাইরে যাব না, মাত্র 2%-এর ব্যবধান। ভারতের সংবিধানে এখন লেখা আছে ধর্মনিরপেক্ষতার কথা, কিন্তু বিজেপি তার রাজনীতির মধ্য দিয়ে কিন্তু প্রমাণ করছে সে একটা হিন্দুত্ববাদী রাজনীতি করতে চায়। ভোটের ক্ষমতার কারণে কিন্তু সে অলরেডি ক্ষমতা পরিচালনা করছে। সব মিলিয়ে বাজপেয়ীর মেয়াদকে ধরলে পরে এ পর্যন্ত প্রায় তিনটা মেয়াদ তারা চালাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু সেটাকে তারা গণভোটে আনে নাই, বিকজ জাতীয় নির্বাচনের ক্ষমতাটা এত বেশি। ফলে জাতীয় নির্বাচনের এই শাশ্বত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ না করা পর্যন্ত কোনো কিছুর সমাধান হতে পারে না। এটাই হচ্ছে রাজনীতির বিজ্ঞান। আমি আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা জ্ঞান থেকে আমার এই মন্তব্যটুকু আজকে যে প্রশ্নগুলি সিজিএস উপস্থাপন করেছে তার উত্তরের নির্দেশ হিসেবে হাজির করলাম। ধন্যবাদ তরুণ প্রজন্মকে, তোমাদেরকেই অথবা আপনাদেরকেই এই সমস্যাগুলিকে চিন্তা করতে হবে, কোনো বক্সের মধ্যে থেকে না, সৃজনশীলভাবে চিন্তা করতে হবে। অপেক্ষা করলাম সেই সময়ের জন্য। ধন্যবাদ। অপেক্ষাকৃত তরুণ রাজনৈতিক নেতা যারা, তাদের মধ্যে এ বিষয়ে যখন অস্পষ্টতা থাকে, সেটা তাদের প্রতি স্নেহ, ভালোবাসা ইত্যাদির কারণে কম বেশি মেনে নেওয়া যায়।
কিন্তু খুব পরিপক্ক লোকরাও যখন এই অস্পষ্টতাকে বুঝেও না বোঝার ভান করেন অথবা এই অস্পষ্টতার সুযোগে ভিন্ন রকম ভূমিকা পালন করার চেষ্টা করেন, তখন সেটাকে আমরা খুব গভীরভাবে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচিতভাবে হাজির করা হলো। ঐক্যমত কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। ঐক্যমত কমিশন যতটুকু ঐক্য করতে পারবে ততটুকুই তো তার কাজ, বাকিটা ঐক্যের জন্য চেষ্টার জন্য রেখে দিতে হবে। এটাই তো প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, এটাই তো গঠনমূলক চিন্তা, এটাই তো গঠনমূলক উদ্যোগ। কিন্তু তা না করে যখন এরকম ভাবে হাজির করা হচ্ছে সিদ্ধান্তের নামে, তখন মূলত বিরোধে লিপ্ত হওয়ার জন্য একটা পরোক্ষ আহ্বান এবং একটা বিরোধের এজেন্ডাকে কিন্তু হাজির করা হয়। আমি জানি না এ বিষয়ে সংশ্লিষ্ট যারা কাজ করছেন তারা কিভাবে চিন্তা করছেন, কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা খুব পরিষ্কার যে আজকে ঐক্যমত কমিশন সর্বশেষ যেভাবে প্রতিবেদনটি দিয়েছেন, আর ঐক্যমত কমিশনের কাজ যদি খুব দ্রুত ফুরিয়ে যেতে তারা বাধ্য হয়, কেউ কেউ যদি তার নির্ধারিত দায়িত্ব থেকে তাকে সরকার প্রত্যাহার করে নেয়, মেয়াদ ফুরিয়ে যায়, বাড়িতে ফিরে যেতে হয়, বিদেশে চলে যেতে হয়, সেটার কারণে তো ঐক্যমত প্রক্রিয়ার গঠনের কাজ নির্ধারিত হতে পারে না। গায়ের মাপে জামা হবে নাকি জামার মাপে শরীর হবে? ঐক্যমতের কাজই হবে যতটুকু ঐক্য আছে সেটাকে উত্তোলন করা, যতটুকু নাই ততটুকুকে জানিয়ে রাখা। এর চেয়ে বেশি কোনো কাজ নাই। কমিশন শব্দটার মধ্যেই তো তাই, ইটস নট অ্যান অথরিটি। সাধারণ জ্ঞানের মধ্যে তো আমরা এটা বুঝি, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে চলমান রাজনীতির ধূম্রজালের সংকটে এ ধরনের বালখিল্যতাও চলে এসেছে। গত কয়েকদিন আগে আমার সুযোগ হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণের পাশাপাশি আমার সুযোগ হয়েছিল নেপালের 2-3 জন ছাত্রছাত্রীর সঙ্গে ওখানে পরিচিত হওয়ার, কথা বলার। তা আমি খুব কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেছিলাম নেপালের চলমান সংকট নিয়ে কথা বলতে বলতে। খুব অল্প সময়, আধা ঘন্টার মতো সুযোগ পেয়েছিলাম ওদের সঙ্গে গল্প করার, কফি খেতে, অক্সফোর্ডের ক্যাম্পাসেই। আমার খুব অবাক লাগলো, তারা খুব স্পষ্টভাবে বলে দিল যে ওখানকার রাজনীতিবিদরা, সরকারি দল, বিরোধী দল, সবার উপরে তাদের বিক্ষোভের প্রধান কারণ কি? বলল প্রধান কারণ হচ্ছে যে রাজতন্ত্র পরিবর্তন করার পর থেকে এই পর্যন্ত সংবিধান তৈরির বিতর্ক এবং আনুপাতিক প্রপোর্শনেট সিস্টেমের কারণে, সরকারের স্থায়িত্বের অভাবের কারণে পুরো ব্যাপারটাই হয়ে গেছে রাজনৈতিক দলগুলির মধ্যে ক্ষমতা ভাগাভাগির একটা আলোচনা। মুখে মুখে বলা হচ্ছে সাংবিধানিক আলোচনা চলছে, গণতন্ত্রের আলোচনা চলছে, রাষ্ট্র কাঠামোর আলোচনা চলছে। ধীরে 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 এই ধরনের কি বলে বায়বীয় আলোচনার সঙ্গে জনগণ এবং বিশেষ করে এই প্রজন্মের মানুষরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত এত বিরক্ত হয়ে গেল যে প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে করে সামরিক বাহিনী তার নিরাপত্তা দিতে হলো, বিরোধী দলের নেতারা সহ সব রাজনৈতিক নেতারা পালিয়ে যেতে বাধ্য হলো। তার মানে হচ্ছে গণস্বার্থ সংশ্লিষ্টতা বিচ্ছিন্নভাবে যে সমস্ত সংস্কার, বিপ্লব, জার্গান, এগুলি কিন্তু কোনো কাজে লাগে না। এবং গণমাধ্যমের সামনে আসার সুযোগ হওয়ার কারণে অথবা এই ধরনের কথা বলার যেহেতু একটা অধিকার আছে, আমি যেহেতু বিএনপি করি, আমাকে সিজিএস ডেকেছে, চন্দন যেহেতু সিপিবির বড় নেতা,